সদ্য বিয়ের হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিয়া আদার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টেজের ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্ন ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো যমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট দেহ প্রাণ থেকে পাখিটি বের হয়ে দিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখ করে বলেছিল একেবারে বাসর রাতেই গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাস দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরের থাক, কল্পনা তো এই বুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। আহা, এই মেয়ে এমন সারনির মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, না হলে এক থাপড়ে রুম থেকে বের করে দেব। বেয়াদব মেয়ে। ধমকে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে সার নাম শুনেছে, কিন্তু সারনি এইটা আবার কোন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে আদার খান গভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস আলো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যর বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দেবে? কিছু বুঝতে পারছে না। তার মিথ্যা বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। মানে আসলে স্যার, হয়েছেটা কি? মানে না, আসলে আপনার কাছে রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝেই আদার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটি চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যা বলছি, তার পেছনেও অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আলো রহমান রীতা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয়ই আমাকে দেখেছো। তাহলে এই বিয়েতে রাজি হলে কেন?
জানতে না আমি তোমার শিক্ষক, নাকি জেনে শুনেই এমন করেছো? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবু আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তারপর রূপে বদমেজাজি শাড়ির দিকে। আধার খান কিছু সময় গভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনে সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদা জান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপর যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আর সেই মেয়েটি কি তার না তার বিয়ে করা বউ, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আদার নিজের ভাগ্যের ওপর তাচ্ছিল্যের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত, যেটা চাই না সেটাই পায়, আর যেটা খুব করে চাই সেটাই হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আদার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। এতবার একটু সময় নিয়ে গোসল সেরে বেরিয়ে এলো। আলো নিজের মতো বক বক করতে করতে গলায় জড়ালো, গহনাগাটি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দিবে নাকি নিজেকে দোষ দেবে বুঝতে পারল না, তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাংচার হয়ে ফুস করে সব হারিয়ে বেরিয়ে গেল, সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার, কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে সোনামণির সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তার কই হলো কই? ঘরে তো ওই বদমেজাজি ইউজবুক শালা বইরা ছাড় জুটল। উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা জ্বালিয়ে খাবে। দুর্বার ভাল লাগে না। আলো এইসব বিড়বিড় করে পেছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে উঠে 2 পা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মরিয়রি অবস্থা মেয়েটার। শেষে কি না বাসর ঘরে বরের সামনে চিৎপাটাং
ইস, কি লজ্জার ব্যাপার। সাপার ধাত। মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা লোকটা কি সব কথা শুনে নিয়েছে তার? এ আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আধার সার কুচকে তার দিকে চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করে নয়তো চড়িয়ে ঠিক করে দেব। অসভ্য মেয়ে কোথাকার। কথা বলে আলোর পাশ কাটিয়ে টিউব লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা সার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গহনা খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটা টেনে ছিঁড়ে খুলে সোফায় রেখে দিল। তার বাবার শাড়ি টাড়ি পরার অভ্যাস নাই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজের জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছে করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরের রক্তের যে অহংকার, জেদি বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগেই থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করত ওই সার নামক ইগোওয়ালা ডামে সুন্দর নাকের আগা চাপাটি দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটু ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তোকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরই এই চিল্লাফাল্লা করছে। এই জন্যই বলে অত্যাচার করতে নেই, না হলে এইভাবেই মুখ থুবড়ে পড়তে হয়। তাও সার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কাল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার। তবে এর পেছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো সিঁড়ি নেই। ঘুমের ঘরে মুখের থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না। বিশেষ করে তার ছোট বোন ছায়া, তার থেকে 3 বছরের ছোট হবে। এবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারের সুখ, খুব আদরের সন্তান ছিল। বড় মেয়ে হয়েও ভীষণ চঞ্চল, আর হবেও না কেন।
সবার এত এত ভালোবাসে নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছে করবে না সেটা অন্যরা 1000 বার বললেও করবে না। আফটার ওয়াল সে নিজ মস্তিষ্কে মসজিদে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনে কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরো কি কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দ আদারে ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথায় থেকে শব্দ এসেছে। ডিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানায় থেকে নেমে রুমের বড় লাইট অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফায় নিচে সাদা টাইলসের মেঝেতে অবুর হয়ে বেঘরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর ওপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টও কোমরের উপর উঠে রয়েছে। ফলরূপ ফর্সা দুটো পাও ধনুকের মতো বাঁকানো, সাদা কোমর উক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ে মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে পারলাম না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফায় থেকে ফ্লোরে পড়ে গেছে অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আদার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসল। ঘুমন্ত মেয়েটির টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। জীবনে ফিরে বিছানা পাশে থাকা টেবিলের ওপর থেকে পানি ভর্তি গ্লাসটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চেঁচিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি! আমি ভিজে গেলাম বৃষ্টির পানিতে। পর মুহূর্তে ভাবল, বৃষ্টির পানি কই থেকে পড়বে? সে তো রুমে শুয়ে আছে। তাহলে আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে তাই উঠোনের জন্য ঘুম ভাঙলাম। স্যারের সোজা সাপটা উত্তর শুনে আলো হামরক হতবিহ্বল নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কি না মুখে পানি মেরে মারমে, তাও ওই মধ্যরাতে। এটা কোনো ধরনের কথা চলবে?